এরপর যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস রিগার্ডিং রেকর্ডিং ট্রানজ্যাকশনস। আজকে যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলোকে আমার রেকর্ড করা দরকার আছে, কেন রেকর্ড করা দরকার আছে, এই যে যারা স্টেক হোল্ডার্স রয়েছে তাদেরকে জানাতে হবে বিজনেসের অ্যাকচুয়াল ফিনান্সিয়াল কন্ডিশনস একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের পর। তাহলে ঠিকঠাক মতনভাবে আমাদেরকে কী করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করতে হবে, যেটা আমাদের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মধ্যে রয়েছে, সেটাই এখন আমরা আস্তে আস্তে শিখব। তো এই যে আমরা ট্রানজ্যাকশনসগুলোকে যে রেকর্ড করব, সেই রেকর্ড করা রিলেটেড কিছু বেসিক কনসেপ্টস আছে, সেই সমস্ত ধ্যান ধারণাগুলোকে আমাদেরকে প্রথমে জানতে হবে। কিসের ট্রানজ্যাকশনস, কোথা থেকে এই ধরনের ট্রানজ্যাকশনসগুলো আসে। এই দেখ, যারা এই বিজনেসের স্টেক হোল্ডার্স, তাদের সাথে তো প্রতি মুহূর্তে বিজনেসের সাথে লেনদেন হচ্ছে, আর্থিক লেনদেন হচ্ছে, এবং সেই আর্থিক লেনদেনের পরিণামে কি হচ্ছে, আর্থিক লেনদেনের পরিণামে একটা হচ্ছে সেটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, এবং সাইড বাই সাইড যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে। তো তার জন্য সেগুলোকে আমরা ট্রানজ্যাকশনস বলবো, সেই জন্য সেই ট্রানজ্যাকশনসগুলোকে আমাদের রেকর্ড করা দরকার আছে। তো আজকে এই ক্রেডিটার, ওনার, ব্যাংক, গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট, ইনভেস্টার, কাস্টমার, ডেটাস, এদের সাথে এই বিজনেসে যে সমস্ত প্রতি মুহূর্তে যে ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে, অর্থাৎ ইকোনমিক ইভেন্টসগুলো হচ্ছে, সেগুলোকে আমাদেরকে রেকর্ড করতে হবে, সেগুলোকে আমরা ট্রানজ্যাকশনস বলি। সেই সমস্ত ট্রানজ্যাকশনসগুলোকে রেকর্ড করা রিলেটেড কিছু আরও বেসিক কনসেপ্ট আছে, সেগুলো আমাদের জেনে নিই। এইগুলো জানলে আমাদের কাছে অ্যাকাউন্টেন্সিটা মারাত্মক রকমের ইজি হয়ে যাবে। পরবর্তীকালে আমরা যতদিন ধরে কমার্স স্ট্রিমটা নিয়ে পড়বো, আমাদের কিন্তু কখনোই কোনো রকম অসুবিধা হবে না এই অ্যাকাউন্টেন্সিটাকে নিয়ে। এই ধরনের কনসেপ্টসগুলো যদি আমরা অঙ্ক করার আগে শিখে নিই, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে প্রথমে ট্রানজ্যাকশনসগুলো রেকর্ড করতে গিয়ে আরও যে ধরনের কনসেপ্টসগুলো আমাদের জানার দরকার আছে, সেগুলো ফার্স্টে আমরা জেনে নিই। যেমন দেখ, আজকে একটা বিজনেসে যে ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ যেই লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলোকে আমরা কভাগে ভাগ করতে পারি। এই লেনদেনগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। নিজে ভেবে দেখ না, আজকে একটা বিজনেসের যে ট্রানজ্যাকশনসগুলো হয়, হয় সেই ট্রানজ্যাকশনসটা হবে ক্রেডিটে অর্থাৎ ধারে, অথবা সেই ট্রানজ্যাকশনসটা হবে ক্যাশে। তার মানে এখানে যে বলা হচ্ছে যে ট্রানজ্যাকশনসকে বা লেনদেনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশন, আর একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। সিম্পল জিনিস, ঠিক আছে? একটা ক্রেডিট ট্রানজ্যাকশন, একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। এইবার ক্রেডিট ট্রানজ্যাকশনস যদি আমি তোকে জিজ্ঞাসা করি, ক্রেডিট ট্রানজ্যাকশনস কাকে বলে, তুই সিম্পলি বলবি যে দাদা, দুজনের মধ্যে এই বিজনেসের সাথে ট্রানজ্যাকশনস হয়েছে ক্রেডিটারের, অর্থাৎ যে নাকি মালটা সাপ্লাই করেছে, তাকে এখনও পর্যন্ত টাকাটা বিজনেস অর্গানাইজেশনস দেয়নি। অর্থাৎ আজকে কারোর সাথে কারোর ট্রানজ্যাকশনস হলো, সেই ট্রানজ্যাকশনসটা হওয়ার ফলে যে টাকাটা উঠে আসছে, সেই টাকাটা এখনও পেমেন্ট করা হচ্ছে না, অর্থাৎ ক্যাশ ট্রানজ্যাকশনসটা হচ্ছে না, এনে বাদবাকিটা হয়ে গেছে, সেটাকে আমরা বলি ক্রেডিট ট্রানজ্যাকশন। আর ক্যাশ ট্রানজ্যাকশনস কাকে বলে? ক্যাশ ট্রানজ্যাকশনস মানে হচ্ছে যখন একটা ট্রানজ্যাকশনস অ্যারাইজ হচ্ছে, স্টার্ট হচ্ছে, এবং কমপ্লিটলি সেটা শেষ হয়ে যাচ্ছে, পুরোপুরিভাবে কনক্লুড হয়ে যাচ্ছে, কারো কোনো রকম পরবর্তীকালে আর স্বার্থ থেকে যাচ্ছে না, তখন সেটাকে বলা হয় ক্যাশ ট্রানজ্যাকশন। যেমন আজকে তুই ধরে নে তোর এখানে বিজনেস রয়েছে স্টেশনারি, কেউ একজন এলেন, এসে বললেন যে তো একটা ইউজ অ্যান্ড পেন দিতে, ইউজ অ্যান্ড পেন তুই দিলি, তার পরিবর্তে 3 টাকা নিলি। তো তার মানে আজকে এই যে ট্রানজ্যাকশনসটা হলো, সেই ট্রানজ্যাকশনসটা হওয়ার ফলে কিন্তু আর কোনো রকমভাবে টাকাটা নেওয়ার পর ওনার সাথে আর সম্পর্ক তো রইলো না। এই নয় কি যে পরবর্তীকালে আবার ওনার থেকে চাইতে হবে বা উনি আসবেন, এসে তোকে টাকাটা দেবে, তো সেরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই। অর্থাৎ যেই ট্রানজ্যাকশনসের মাধ্যমে সেই ট্রানজ্যাকশনসটা পুরোপুরিভাবে কনক্লুড হয়ে যায়, অর্থাৎ পরবর্তীকালের জন্য আর কিছু থাকে না, তখনই সেটাকে বলা হয় ক্যাশ ট্রানজ্যাকশন। আর ক্রেডিট ট্রানজ্যাকশনস অর্থাৎ কিছুটা পার্ট হলো, এখনও কিছুটা পার্ট ভবিষ্যতে কোনো একটা সময় গিয়ে হবে, তখন সেই ট্রানজ্যাকশনসটাকে বলে ক্রেডিট ট্রানজ্যাকশনস। অর্থাৎ টাকাটা এখনও পর্যন্ত দেয়নি, টাকাটা পরে কোনো একটা দিন এসে দেবেন বা তুই দিবি। তো তার মানে একটা ট্রানজ্যাকশনসকে দুভাগে ভাগ করে যায়, একটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশন, একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। তার মানে ক্রেডিট ট্রানজ্যাকশনসের মধ্যে আমি বলতে পারি no cash involved at the time of occurring economic event। তার মানে ইকোনমিক ইভেন্টটা হওয়ার সময় কোনো রকম ক্যাশের কিন্তু ইনভলভমেন্ট নেই, কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশনসে কী আছে, ইনভলভড আছে, ক্যাশ ইনভলভ। যখন ক্যাশ ট্রানজ্যাকশন হয়
তখন কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশনের ইনভলভমেন্ট পুরোপুরিভাবে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রেডিট ট্রানজ্যাকশন, ক্যাশ ট্রানজ্যাকশন। আচ্ছা, এইবার একটা জিনিস আমাদেরকে এবার জানতে হবে যে যখন নাকি আমাদের ট্রানজ্যাকশানস দিয়ে দেবে, কারণ আমাদেরকে যখন অঙ্কটা করতে হবে অ্যাকাউন্টেন্সির, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশানসগুলো দিয়ে দেবে এবং সেগুলোকে সুন্দর মতনভাবে আমাদেরকে রেকর্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোন ট্রানজ্যাকশানসটা ক্যাশ ট্রানজ্যাকশানস আর কোন ট্রানজ্যাকশানসটা ক্রেডিট ট্রানজ্যাকশানস? অর্থাৎ আমরা বুঝবোটা কীভাবে? কারণ আমাদের বোঝাটা যেরকম হবে সেই ট্রানজ্যাকশানসের রেকর্ডিংটাও এক্স্যাক্টলি সেরকম হবে। তাই বোঝাটাই যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে রেকর্ডিং অর্থাৎ তার পরবর্তীকালের যে সমস্ত কাজগুলো হবে সেই কাজগুলোও ভুলভাল হবে। তাই রিকগনিশনস অফ ট্রানজ্যাকশানস, রিকগনিশনস অফ দ্য নেচার অফ ট্রানজ্যাকশানস, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ, কারণ সেটার উপর ভিত্তি করেই কিন্তু বাদবাকি কাজগুলো হবে। তাহলে আমরা এখন শিখব যে how to recognize a transaction, how to recognize a transaction as a কি cash transaction or credit transaction। ভালো মতন বুঝবি এখানে কি আছে, যে হাউ টু রিকগনাইজ এ ট্রানজ্যাকশন অ্যাজ এ, আমরা কিভাবে বুঝবো যে কোন ট্রানজ্যাকশনটা ক্যাশ ট্রানজ্যাকশন আর কোন ট্রানজ্যাকশনটা ক্রেডিট ট্রানজ্যাকশনস। তাহলে সেটা বোঝার ক্ষেত্রেও তো কিছু কনসেপ্ট থাকতে হবে, যেটাকে আমি অ্যাপ্লাই করে আমি বুঝতে পারবো কোনটা ক্যাশ কোনটা ক্রেডিট, এবং অ্যাকর্ডিংলি এবং যেরকম বুঝবো সেটার উপর ভিত্তি করেই আমি রেকর্ডিংয়ের জন্য যেটা করতে হয় সেটা আমি করতে পারবো এবং সেটি ঠিকঠাক হবে। তাহলে ক্যাশ ট্রানজ্যাকশনস যদি বুঝতে হয় কোন ট্রানজ্যাকশনটা ক্যাশ ট্রানজ্যাকশন, সেটা বুঝতে গেলে কিভাবে বুঝবো? কনসেপ্টটা কি? ফার্স্ট কনসেপ্ট, ক্যাশ और बैंक, what cash or bank, what ট্রানজ্যাকশনে মেনশন থাকবে, ক্যাশ অথবা ব্যাংক ওয়ার্ডটা ট্রানজ্যাকশনে মেনশন থাকবে। যেমন একটা এক্সাম্পল কি, purchase of goods of rupees 100 in cash। ঠিক আছে, তাহলে এখানে দেখ, তার মানে আমি যে পারচেস করলাম, পণ্য আমি পারচেস করলাম, এখানে গুডস বলতে পণ্যকে বোঝায়, নট গুডস এস আছে, গুডস বলতে পণ্যকে বোঝায়। তার মানে পণ্য কেনা হলো কত টাকার? 100 টাকা। কিসে কেনা হলো? ক্যাশে কেনা হলো। তো তার মানে যখন ক্যাশ বা ব্যাংক এই ওয়ার্ডটা ট্রানজ্যাকশনসের মধ্যে মেনশন থাকবে, তখন আমরা বুঝিয়ে নেবো যে এই ট্রানজ্যাকশনসটা কী ট্রানজ্যাকশন, ক্যাশ ট্রানজ্যাকশন। এবার তোদের মনের মধ্যে একখানা প্রশ্ন আসতে পারে, এই ব্যাংকটা কি? ব্যাংক বলতে বোঝায় যে আমরা যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলো ক্যাশের মাধ্যমে করি সেটা তো নয়। আজকে আমরা অনেক ট্রানজ্যাকশনস চেক পেমেন্ট করার মাধ্যমে করে থাকি বা চেকের ইনভলভমেন্টও করে থাকি, যে কোনো একটা জায়গা থেকে আমরা জিনিস কিনলাম এবং সেখানে আমরা কী দিয়ে এলাম, সেখানে আমরা একটা চেক দিয়ে এলাম। তো তার মানে আজকে যে চেকটা আমি দিলাম, সেই চেকটা দেওয়ার পরিণামে সেই যে লোকটা যে পেমেন্টটা হবে, সেই পেমেন্টটা কি আমার পকেটের যে টাকাটা রয়েছে সেখান থেকে টাকাটা কমে গিয়ে পেমেন্ট হবে, নাকি আমার যেই টাকা ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের থেকে টাকাটা কমে গিয়ে ওনাকে পেমেন্ট হবে? অবশ্যই আমি যে চেকটা দিলাম সেই চেকটাকে উনি এনক্যাশ করবে এবং যার পরিণামে ব্যাংকে যেই টাকাটা আমার রয়েছে সেখান থেকে টাকাটা কমে গিয়ে ওনাকে পেমেন্ট করা হবে। তো এই কারণে ব্যাংক ওয়ার্ডটা ইউজ হয়। অর্থাৎ যখনই নাকি কোনো একটা ট্রানজ্যাকশনসের মধ্যে চেক, এখন তো
ম্যাক্সিমাম পেটিএমগুলোতে সমস্ত কিছু দেখবি এই ব্যাংকের মাধ্যমেই হয়। তো তার মানে যখন কোনো পকেট বা মানি ব্যাগ থেকে কিছু বেরোচ্ছে তখন সেটাকে আমরা ক্যাশ বলবো। আর যখন আদার দেয় না মানি ব্যাগ, অর্থাৎ যেটা আমার কাছে রয়েছে সেটা বাদ দিয়ে অন্য কোনো উপায়ে যদি আমি পেমেন্টটা করি, সেটা পেটিএম হোক, ফোনপে হোক, গুগল পে হোক, চেক হোক, তারপর হচ্ছে গিয়ে আরও যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো যদি আমরা ইউজ করি পেমেন্ট করার জন্য, তখন সেটাকে আমরা কি ইউজ করি, তখনই সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই ব্যাঙ্ক ওয়ার্ডটা। তো তার মানে এই দুটোই মাধ্যম তো ক্যাশ ট্রানজ্যাকশন হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আমি একটা জিনিস কিনলাম, তার পরিবর্তে আমায় টাকা দিতে হবে, সেই টাকাটা আমি আমার মানি ব্যাগ থেকেও দিতে পারি বা ব্যাংকের মাধ্যমে তাকে দিতে পারি। এখানে বলা হচ্ছে যে যখন নাকি ক্যাশ আর ব্যাংক কোনো ট্রানজ্যাকশনসের মেনশনস থাকে, তখনই আমি ধরে নিতে পারি সেই ট্রানজ্যাকশনসটা হচ্ছে গিয়ে একটা ক্যাশ ট্রানজ্যাকশন। যেমন এক্সাম্পল, পারচেস অফ গুড অফ ₹100 ইন ক্যাশ, শেষ। ঠিক আছে? আর কি, আর সেকেন্ড মোটামুটি কি হতে পারে, সেকেন্ড কনসেপ্ট কি হতে পারে? ধর আজকে আহ, যাকে মালটা বিক্রি করা হলো, অর্থাৎ মিস্টার বি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হচ্ছে মিস্টার বি সোল্ড গুডস টু সোল্ড গুডস অফ ₹200। মিস্টার বি 200 টাকার জিনিস বিক্রি করেছে। মজার কথা হচ্ছে না এই ট্রানজ্যাকশনের মধ্যে ইন ক্যাশ আছে, না কাকে বিক্রি করা হয়েছে সেই পার্টির নেম আছে। ঠিক আছে? তাহলে এই ট্রানজ্যাকশনটা কি ট্রানজ্যাকশন? দেখ, আজকে নিজেকে এই জায়গাটায় বসা, যে একটা তুই দোকানে বসে রয়েছিস, তোর একটা তুই বিক্রি করলি 200 টাকার জিনিস, কাউকে তুই বিক্রি করলি, টাকাটা তুই পেলি কি পেলি না সেটা আমি এখনো বলছি না, আমি কনসেপচুয়ালি মাথা থেকেই বার করব। তো ধর আজকে 200 টাকার মালটা বিক্রি করলি, তোর মা এসে জিজ্ঞাসা করলেন যে বাবু কত টাকার বিক্রি করলি? তখন তুই বললি 200 টাকার। তখন তুই বললি যে মা আমি 200 টাকার জিনিসটা বিক্রি করলাম। এইবার এই যে 200 টাকার জিনিসটা বিক্রি করলি, এখান থেকে কি বোঝা যায় সেটা ক্যাশ ট্রানজ্যাকশন না ক্রেডিট ট্রানজ্যাকশন? কনফিউজ, অ্যান্সার বেরোচ্ছে না। দেখ একদম প্র্যাকটিক্যালি ভাব, আজকে যদি ক্রেডিট ট্রানজ্যাকশনস হতো, তাহলে সেই ট্রানজ্যাকশনের মধ্যে তুই তোর মাকে বললি যে আমি 200 টাকার মালটা বিক্রি করলাম, তখন কিন্তু এটাও বলতি বা কোনো একটা জায়গায় লিখে রাখতি আমি 200 টাকার মালটা কাকে বিক্রি করলাম। অর্থাৎ যখন ক্রেডিট ট্রানজ্যাকশনস হয়, ইন দ্যাট কেস পার্টি নেমটা মেনশন করা কিন্তু মাস্ট হয়ে যায়। নয়তো আজকে একটা তোর বিজনেসে যদি হিউজ ট্রানজ্যাকশনস হয়, তুই কিন্তু আর মনে রাখতে পারবি না যে তুই কাকে কাকে ধারে মালগুলো বিক্রি করেছিলি। তো সেই কারণে যদি ক্রেডিট ট্রানজ্যাকশনস হয়, সেই ক্ষেত্রে কিন্তু পার্টি নেম থাকাটা কম্পালসারি। ঠিক, কিন্তু এইখানে দেখ পার্টি নেম নেই, আবার এখানে ইন ক্যাশও নেই। তাহলে এটা যদি আমি একটুখানি প্র্যাকটিক্যালি ভাবি, যে আমি মালটা বিক্রি করলাম, মালটা বিক্রি যদি আমি ক্রেডিটে করতাম তাহলে তো আমি পার্টি নেম লিখতাম। তো যেহেতু আমি পার্টি নেম লিখিনি, তার মানেই হচ্ছে গিয়ে এটা ক্যাশে হয়েছে। যেমন আমরা বলি না যে 200 টাকার মাল আজকে আমি ক্যাশে বিক্রি করলাম, 200 টাকার মাল আজকে আমি ক্যাশে বিক্রি করলাম, এটার মানেও ঠিক যেমনটা দাঁড়ায়। আমি যদি বলি যে 200 টাকার মাল বিক্রি করলাম, এটার মানেও একই দাঁড়ায়। কারণ 200 টাকা যেটা আমি বিক্রি করলাম, এখান থেকেও বোঝা যাচ্ছে যেটা ক্যাশ ট্রানজ্যাকশনসে হয়েছে। কারণ ক্রেডিট ট্রানজ্যাকশনস যদি হতো, তাহলে ওখানে ক্লিয়ারলি মেনশন করা থাকতো মিস্টার বি সোল্ড গুডস টু মিস্টার এ অফ ₹200। কারণ কাকে বিক্রি করা হয়েছে সেই নামটা মেনশন করা আছে। কিন্তু এই পরিস্থিতিতে না ক্যাশ ওয়ার্ডটা মেনশন করা আছে, না পার্টি নেমটা মেনশন করা আছে। যেহেতু পার্টি নেমটা মেনশন করা নেই, তার মানে আমি বুঝতে পারছি যে এই ট্রানজ্যাকশনসটা হচ্ছে গিয়ে ক্যাশ ট্রানজ্যাকশনস। ঠিক আছে? এখান থেকে আমি লিঙ্ক করে তাহলে তোকে বলে দিই যে ক্যাশ ট্রানজ্যাকশনসটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে তার ক্ষেত্রে কি কনসেপ্টস রয়েছে। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে পার্টি নেম must be there in the transaction। তার মানে পার্টি নেমটা
ইন কেস অফ ক্রেডিট ট্রানজ্যাকশনস থাকতেই হবে। ক্রেডিট ট্রানজ্যাকশনসের ক্ষেত্রে পার্টি নেম কিন্তু থাকতেই হবে, কারণ মালটা কাউকে ধারে বিক্রি করা হয়েছে, বা আমি কারো থেকে হয়তো ধারে মালটা কিনেছি, সেটা কার থেকে কিনেছি তাকে তো আমায় পেমেন্ট করতে হবে। তো আমি তো অনেকজনের কাছ থেকে কিনি, আমি যদি কোন ডেটে কার থেকে কত টাকার মালটা কিনেছি ধারে সেটা যদি আমি না লিখে রাখি, আমি তো পরে পেমেন্ট করার সময় বুঝবোই না যে আমি কবে কাকে কত টাকা দেওয়ার কথা আছে। ঠিক আছে, তাতে বিজনেসেরই একটা ক্ষতি হবে। এই জন্য ক্রেডিট ট্রানজ্যাকশনসের ক্ষেত্রে কিন্তু পার্টি নেম মেনশন করা মাস্ট। কারণ আমরা তো এমনি নর্মালি বুঝি আমরা বিজনেস করতে নেমেছি আর্ন করার জন্য, ইনকাম করার জন্য। তো ক্যাশ ট্রানজ্যাকশনস যখন হয়ে যায়, অর্থাৎ আজকে যদি ধর এরকমও কোনো একটা এক্সাম্পল থাকে, এমন একটা এক্সাম্পল দিই তাহলে বোঝ যে সোল গুডস টু মিস্টার বি অফ রুপিস 100 ইন ক্যাশ। আজকে এখানে ক্যাশ ওয়ার্ডটাও আছে, পার্টিনামও আছে। এবার যদি তোরা নিজেরা কনফিউজ হয়ে যাস তাহলে আমি বলবো তোদের বোকামি, কারণ তোরা প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবছিস না বলে। তোরা একবার সেন্টেন্সটাকে পড় আর প্র্যাকটিক্যালি সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই কর, দেখবি ঝট করে মাথার মধ্যে এসে পড়বে যেটা কোন ট্রানজ্যাকশনস। আজকে তুই মালটাকে বিক্রি করেছিস কাকে, মিস্টার বিকে বিক্রি করেছিস কিসে, ক্যাশে বিক্রি করেছিস, তো তার মানে সেটা অবভিয়াসলি ক্যাশ ট্রানজ্যাকশন। আর তাহলে আর এই নামটা সেরকমভাবে কোনো রকম ভাইটাল রোল প্লে করতে পারলো না যদি কনসেপচুয়ালি ভাবিস। আর যদি জিনিসটাকে এরকমভাবে এটা যদি ভাবিস একটা নিয়ম, এই জন্য আমি কখনো কোনো জিনিসকে রুল বলি না, কারণ রুল এসছে কোনো একখানা কনসেপ্টের উপর বেস করে, এই জন্য আমি এই ধরনের জিনিসগুলোকে সবসময় কী বলি, কনসেপ্টস। তো সেই কারণে আজকে যদি তুই এটা বুঝিস যে আমি তো ক্যাশ পেয়ে গেছি, তাহলে এটা তো ক্যাশ ট্রানজ্যাকশনস, তাহলে এই নামটা আলাদাভাবে আমায় কেন কনফিউজ করবে? ঠিক আছে, কিন্তু যদি এইখানে এই ক্যাশ ওয়ার্ডটা না থাকতো তখন আমি বলতাম যে এটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশনস, কারণ অকারণে কেউ নিজের পেনের কালি খরচ করে নামটা লিখে রাখবে না যে আমি কাকে মালটা বিক্রি করেছি কত টাকা। তার মানে ক্রেডিট ট্রানজ্যাকশনস হয়েছে তবে গিয়েই পরে তার থেকে টাকাটাকে কালেক্ট করতে হবে, তাই এখন নামটাকে লিখে রেখেছে। ঠিক আছে, সিম্পল জিনিস। তো তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আজকে যে ট্রানজ্যাকশনসগুলো হয় সেই ট্রানজ্যাকশনসগুলো কোনটা ক্যাশ ট্রানজ্যাকশন আর কোনটা ক্রেডিট ট্রানজ্যাকশনস, সেটা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি। যদি ক্যাশ আর ব্যাঙ্কটা যদি ট্রানজ্যাকশনসের মধ্যে মেনশন করা থাকে তাহলে সেটা ক্যাশ ট্রানজ্যাকশনস। আর যদি এমন কোনো সিচুয়েশনস থাকে যেখানে পার্টি নেম বা ক্যাশ কোনোটাই নেই, তার মানে আমরা মোটামুটি বুঝে নিতেই পারি যে যেহেতু পার্টি নেম নেই সেই ক্ষেত্রে এটা ক্যাশ ট্রানজ্যাকশনই। আর যখন ক্রেডিট ট্রানজ্যাকশন, ইন দ্যাট কেস পার্টি নেম তো ট্রানজ্যাকশনসের মধ্যে মেনশনস থাকতেই হবে, নয়তো পরবর্তীকালে তো না টাকা পেমেন্ট করা যাবে ঠিক টাইম মতো, না কালেক্ট করা যাবে। ঠিক আছে, তার মানে আমরা এটাও বুঝতে পারলাম যে ট্রানজ্যাকশনসের যে দুটো ক্যাশ ট্রানজ্যাকশন ক্রেডিট ট্রানজ্যাকশন এবং সেগুলোকে কীভাবে আইডেন্টিফাই করব সেই প্রসেসটাও আমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে।